আসসালামু আলাইকুম। সাদা বলের ক্রিকেটের জন্য শ্রেয়াস আইয়ার সাম্প্রতিক সময় ইন্ডিয়ার অত্যন্ত পরিপূর্ণ একজন ক্রিকেটার। যদিও হয়তোবা গৌতম গম্ভীরের ম্যাচ আপ তত্ত্বের জন্যই শ্রেয়াস আইয়ারের সুযোগটা হয় নাই এশিয়া কাপের লাইন আপে। তবে শ্রেয়াস আইয়ার সাম্প্রতিক সময় অনেক উন্নতি করেছেন, বিশেষ করে শর্ট বলগুলোতে শ্রেয়াস আইয়ারের উন্নতির জায়গাটা একদম খুব ভালো মতো পরিলক্ষিত। এর পেছনে একটা অত্যন্ত বড় কারণ হতে পারে তার বর্তমান সময়ের ব্যাটিং সেটআপের জায়গা থেকে, বিশেষ করে গেল এক বছর ধরে তিনি যে ব্যাটিং সেটআপে ব্যাটিং করছেন সেই ব্যাটিং সেটআপের জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, বোলার যখন রান আপ ফেসটা অর্থাৎ বোলিং গ্যালারের আগ মুহূর্তে শ্রেয়াস আইয়ারের গত বছরের আইপিএল এর সময় তার ব্যাটের অবস্থানটা একটু খেয়াল করে দেখেন বা ব্যাটিং বায়োমেকানিক্সের জায়গাটা খেয়াল করে দেখেন, তিনি ব্যাটটাকে লো ডাউন অবস্থায় নামিয়ে রেখেছেন। এখন তিনি অনেক বেশি মাত্রায় ওপেন চেস্টেড এবং সেই সঙ্গে যেটাকে আমরা বলি ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক, অর্থাৎ তার ব্যাটটাকে ডান দিকে অনেকাংশে সরিয়ে, যেটাকে আমরা বলতে পারি যে পয়েন্টের দিকে সরিয়ে, অথবা আপনি ধরতে পারেন থার্ড স্লিপ বা গালির দিকে সরিয়ে তিনি ব্যাটটাকে ধরে রেখেছেন। এবং এই যে ব্যাপারটা ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক, খুব সাম্প্রতিক সময় আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম স্পোর্টস সায়েন্সের পরিপ্রেক্ষিতে। সেখানে আমরা একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর নূর ভাই, যিনি একজন স্পোর্টস সায়েন্টিস্ট, তিনি 7th ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ক্রিকেট সায়েন্স অ্যান্ড মেডিসিন এরকম একটা কংগ্রেসে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন। সেই প্রেজেন্টেশনে তিনি উল্লেখ করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন এই যে ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক, বিশ্বের অলমোস্ট 90% সফল ব্যাটসম্যানরা তাদের শট খেলার সময় এই ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক ব্যবহার করতেন। একদম যদি আপনি স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করেন, ভিভ রিচার্ডস, কুমার সাঙ্গাকারা থেকে শুরু করে একদম রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, সাম্প্রতিক সময়ে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, প্রত্যেকেই তাদের এই ব্যাকলিফটের জায়গাটা ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিকেই তারা ব্যাটিং করে সফল হয়েছেন এবং সেটা তিনি 9 বছরের গবেষণা করেছেন এই এলবিবিটির ওপরে, যেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময় অনফিল্ডের পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই প্রেজেন্টেশনটাও আপনি ইউটিউবে সার্চ দিলে আসলে পেয়ে যাবেন। এখন এই যে এলবিবিটি, এই মডিউলে শ্রেয়াস আইয়ার যখন থেকে ব্যাটিং করা শুরু করেছেন আমরা দেখতে পেয়েছি শর্ট বলের এগেনস্টে শ্রেয়াস আইয়ার অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ওয়েতে শট খেলতে পারছেন, যেটা আগে তার শর্ট বলে একটা দুর্বলতার জায়গা দেখা যেত। ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে সময়টাতে আসলে বোলার বলটা হাত থেকে ছেড়ে দিয়েছেন, মানে পিচের দিকে পড়ছে, শ্রেয়াস আইয়ারের ব্যাটটা আগে আসতো কোন দিক থেকে, আগে যে জায়গা থেকে আসতো, এখন তার ব্যাটটা কিন্তু আসে আরও ডান দিক থেকে। আরও ডান দিক থেকে যখন আসছে তখন আলটিমেটলি তার ব্যাট সুইংটাকে তিনি, তার ক্ষেত্রে আমি বলছি যে শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় তিনি প্রমিনেন্ট ওয়েতে করতে পারছেন। এবং এই এলবিবিটির একটা বেশ বড় ফায়দা, যেটা আসলে আমরা, একটা তো বিষয় হচ্ছে যে প্রি শট স্টেজ, যেটা একদম স্ট্যান্ডিং স্টান্সে এক ধরনের ব্যাকলিফটে তিনি দাঁড়াচ্ছেন, আবার শট এক্সিকিউশন করার ফেজে কিন্তু ব্যাকলিফট ওইটা আবার অন্য জিনিস। যে শট এক্সিকিউশন, অনেক প্লেয়ারের এরকম হতে পারে যে তিনি এইভাবে দাঁড়াচ্ছেন কিন্তু শট এক্সিকিউশন করার ফেজে ব্যাটটা এখান থেকে আসছে। সো শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না, তিনি এখানে এভাবে দাঁড়াচ্ছেন, শট এক্সিকিউশন করার সময়ও কিন্তু ওই জায়গা থেকে, অর্থাৎ ডান দিক থেকেই ব্যাটটা তার আসছে, যেটা আমরা দেখেছি, এবং অনেক ডান দিক থেকে আসছে, যেটা তাকে শর্ট অফ লেন্থের বলার এগেনস্টে ব্যাট সুইং অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করছে। এবং আবারও যদি আমরা ডক্টর নূর ভাইয়ের ওই স্পিচটার দিকে যায় এবং সেই ওই পেজটা আপনাদেরকে দেখায় যে সমস্ত ব্যাটসম্যানের রেফারেন্স তিনি দিয়েছেন, যে একদম ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যানরা এই এলবিবিটি পদ্ধতিতে আসলে ব্যাটিং করেন এখন পর্যন্ত, এবং টি-20 এরাতে এই জায়গাটা আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সো শ্রেয়াস আইয়ার এই ধরনের টেকনিকে সুইচ করেছেন এবং এই ধরনের টেকনিকে সুইচ করার পর তার বেনিফিট তিনি আরও অনেক বেশি মাত্রায় পাচ্ছেন। স্পিনের এগেনস্টে তিনি সবসময় প্রমিনেন্ট থাকেন। আইপিএলে হোয়াট আ সিজন হি হ্যাড, কিন্তু তারপরও শ্রেয়াস আইয়ারের সুযোগটা আসলে সেই জায়গাটাতে হয় না। এটা অবশ্যই তার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এই লাইন আপে তার থাকাটা উচিত ছিল, বাট হয়তো বা সিলেক্টর এবং গৌতম গম্ভীর দে হ্যাড সাম আদার প্ল্যান্স এবং তারা সেই অনুযায়ী কাজটা করেছেন। বাট আমি বলবো যে শ্রেয়াস আইয়ারের সাম্প্রতিক সময় এই যে পরিবর্তনের জায়গাটা তাকে অনেকাংশে হেল্প করেছে। এবং দেখেন, ক্রিকেট এমন একটা বিষয় যেখানে আসলে একটা বিষয় হয় কি, যে তিনি হয়তোবা তার ক্যারিয়ারের এই স্টেজে এসে দেখছেন যে তার এই ধরনের ব্যাটিংয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, 2টা বছর পর এরকমও হতে পারে যে এই টাইপের ব্যাটিংয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তখন তিনি আবার পুরনো স্টান্সে ফেরত যেতে পারেন বা নতুন অন্য কোনো স্টান্সে তিনি যেতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে বডি বায়োমেকানিক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য, অনেক সময় সাইকোলজিক্যাল চেঞ্জের জন্য, নিউরোলজিক্যাল চেঞ্জের জন্য অনেক কিছু পরিবর্তন করতে হয় প্লেয়ারদের, এবং হাই পারফরমেন্স প্লেয়ারদের এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যেতে হয়, এবং যে কারণে
ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক বায়োমেকানিক্যাল ল্যাব থেকে শুরু করে অনেক কিছুই তৈরি হয়েছে, কারণ বয়সের কোন ফেজে বডির কোন ধরনের স্ট্রাকচারের জন্য, নিউরোলজিক্যাল কোন ধরনের স্ট্রাকচারের জন্য আপনি কেমন ভাবে ব্যাটিং করবেন, এগুলো কিন্তু অনেক গবেষণার বিষয় বর্তমান সময়ে। এবি ডিভিলিয়ার্স তিনি ক্রিকেট কেন ছেড়েছেন অনেক আর্লি, বিকজ তার চোখে প্রবলেম ছিল। এবং এই চোখটা আসলে কি হয়, একটা বল যখন আসে তখন আমরা চোখ দিয়ে দেখি, ওই চোখ দিয়ে দেখে চোখটা আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায়। ব্রেন কি করে, ব্রেন আমাদের হাতে সিগন্যাল পাঠায়, আমাদের পায়ে সিগন্যাল পাঠায়, সে অনুযায়ী আমাদের বডি রিয়্যাক্ট করে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এক এক সময় আমাদের জীবনে এক একভাবে পরিবর্তিত হয়। আমি হয়তো বা 16-17 বছর বয়সে বা 18-20 বছর বয়সে যেমনভাবে ব্যাটিং করতাম, আমি এখন হয়তো বা সেরকমভাবে ব্যাটিং করতে পারবো না। সো এই যে বিষয়গুলো, আবার অনেকে আছেন এই সময় আরও পরিচালিত হয়ে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। সো এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু আসলে স্পোর্টস সায়েন্সের আবির্ভাব হয়েছে বিশ্বে। দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের বাংলাদেশের স্পোর্টস সায়েন্সের ব্যাপারে 90% মানুষের আসলে ধারণা নাই যে স্পোর্টস সায়েন্স, ক্রীড়া বিজ্ঞান, এটা তো একটা সাবজেক্ট, এটা নিয়ে মানুষজন যে গ্র্যাজুয়েট হচ্ছে, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলো চালু আছে। আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি জানি, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি দেখেছি, বিকেএসপিতে আছে, আমাদের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি দেখেছি, আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে। আমরা কিন্তু এসব ব্যাপার সম্পর্কে খুব বেশি অবগত না, বাট এখানকার গ্র্যাজুয়েট যারা থাকেন তাদের কাজ কিন্তু এগুলো, যে প্লেয়ারদের এসব বিষয় নিয়ে গবেষণা করা, তাদেরকে সঠিক কনসালটেন্সির জায়গাটা দেয়া, তাদেরকে সঠিক কনসালটেন্সি দেয়া। বাট আনফর্চুনেটলি আমাদের এখনও সেই কালচারটা আসলে ওইভাবে গ্রো করে নাই। হোপ ফর দ্য বেস্ট, আমাদের একটা বায়োমেকানিক্যাল ল্যাব ইন রিসেন্ট টাইমসে ঘোষণা হয়েছে, সেখানে হয়তো বা অনেকে কাজ করতে পারবেন। তবে শ্রেয়াস আয়ারকে নিয়ে যে কথাটা বলছিলাম, ডেফিনেটলি এই বায়োমেকানিক্যাল চেঞ্জটা এই মুহূর্তে তাকে সহায়তা করছে, এবং এই মুহূর্তে তো তিনি যেরকম ফর্মে ছিলেন তার এশিয়া কাপের স্কোয়াডে থাকাটা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।